ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, তলিয়ে গেছে রবি শস্য, ঘুরে দাঁড়ানোর চেষ্টা উপকূলবাসীর। জলবায়ু পরিবর্তনের কারণেই বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, মত বিশেষজ্ঞদের। পূর্বাভাস ব্যবস্থা আধুনিকায়ন করায় কমেছে মৃত্যুহার, দাবি আবহাওয়া অধিদপ্তরের। দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। পড়াশোনার প্রতি গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান। এবারও বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা রাজধানীবাসীর। খাল, ড্রেন বর্জ্যমুক্ত করার দাবি। সমস্যা মোকাবেলায় ওয়াসা ও সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগ। এবং দেশ থেকে শত বছরে হারিয়ে গেছে অর্ধ শতাধিক প্রজাতির প্রাণী। হুমকির মুখে আরো 2 শতাধিক। খাদ্যচক্র নষ্ট হয়, বিপন্ন জীববৈচিত্র্য। সময় সংবাদের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাব কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রামের জীবনযাত্রা। শুরু হয়েছে বন্দরের কার্যক্রম। সকালে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় ভেঙে পড়া 600 দোকান সরিয়ে নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা। দোকান মালিক সমিতির দাবি, এতে 10 কোটি টাকার ক্ষতি হয়েছে তাদের। এ অবস্থায় সরকারি সহায়তার দাবি ব্যবসায়ীদের। এছাড়া ভোরে চট্টগ্রাম বন্দরে প্রবেশ করে 4টি কন্টেইনারবাহী জাহাজ। শুরু হয় পণ্য ওঠানামার কাজ। এদিকে শাহ আমানত বিমানবন্দরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর নির্ধারিত সময়ে ছেড়ে যায় বিভিন্ন গন্তব্যের ফ্লাইট। যে ক্ষতি হয়েছে সেটা তো বলার অপেক্ষা রাখে না, কারণ 7 নম্বর মহাবিপদ সংকেত যে 10 নম্বর মহাবিপদ সংকেতের মতো হবে এটা আমরা ভাবতে পারিনি। তাই আমরা সেই হিসেবে এমন ক্ষতিগ্রস্ত হয়েছি, এখন উঠে দাঁড়ানোর সেই আমার ক্ষমতা নেই। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের বন্দর এলাকায় আছেন রিপোর্টার কমল দে। সেখানকার অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ মৌটুসে। আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম মূলত যে গতকাল যে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে চট্টগ্রামে কি ধরনের প্রভাব পড়েছিল এবং এখন যে স্বাভাবিকতা ফিরে আসে তার কিছু চিত্র। আমরা এখন আছি বন্দর এলাকায়। মূলত আপনারা জানেন যে গতকাল রাত থেকেই যে বন্দরে ডেলিভারি শুরু হয়েছে এবং সকাল থেকে পণ্য ওঠানামা চলছে স্বাভাবিক গতিতে। আর এরই অংশ হিসাবে কিন্তু এখন বন্দর থেকে পণ্যবাহী লরি, ট্রাক এবং যেগুলো কাভার্ড ভ্যান রয়েছে সবগুলি কিন্তু বন্দর থেকে বের হয়ে এখন তারা নিজ নিজ গন্তব্য, বিশেষ করে রাজধানী ঢাকা, তার পাশে যে শিল্পাঞ্চল রয়েছে সাভার, নারায়ণগঞ্জ এবং গাজীপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আপনি জানেন যে গত 3 দিন ধরে বন্দরে বহির্নোঙরে পণ্য ওঠানামা বন্ধ ছিল, বিশেষ করে মাল্টার ভেসেল থেকে রাইডার জাহাজের মাধ্যমে। এবং গতকালকে বন্দরের প্রধান যে জেটিগুলি ছিল সে জেটি থেকে পণ্য খালাস বন্ধ ছিল। গত রাত থেকে ডেলিভারি প্রক্রিয়া শুরু হলো। পণ্য ওঠানামা শুরু হয়েছে মূলত সকাল থেকে পণ্যবাহী বিদেশি জাহাজগুলো, দেশি বিদেশি জাহাজগুলো কিন্তু বন্দরে ভিত্তি শুরু করেছে এবং তারা প্রধান জেটিতে অবস্থান নিয়ে পণ্য ডেলিভারি করছে এবং ডেলিভারি শেষ করে লোড আনলোড শেষ করে কিন্তু ডেলিভারি যে প্রক্রিয়া সম্পন্ন করে কাভার্ড ভ্যান, ট্রাকগুলো কিন্তু বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কিন্তু সকাল 8টা, সোয়া 8টায় প্রথম বিমানটি ছেড়ে যায়। এরপর একে একে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ যেসব ফ্লাইট রয়েছে তা স্বাভাবিক গতিতে ছেড়ে যাচ্ছে। এবার অন্যান্য যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে বা অফিস আদালত রয়েছে সবগুলিতে কিন্তু এখন স্বাভাবিক গতিতে কাজ চলছে। বিশেষ করে দেশের যে প্রধান অর্থনৈতিক যে এলাকায় আসছে বন্দর ভবন রয়েছে, সে বন্দর ভবনের পাশে রয়েছে কাস্টমস হাউসের পাশে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আমরা দেখেছি সবগুলি কিন্তু সরকারের ঊর্ধ্বতন যে কর্মকর্তারা রয়েছেন, তাদের অধীনস্থরা রয়েছেন, তারা স্বাভাবিক অফিস করছে। আপনারা জানেন যে দুর্যোগের কারণে কিন্তু গত 3 দিন ধরে বন্দরের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছিল। তারা তখন যারা যেভাবে চাকরি করছে ঠিক এখন তারা সেভাবে করতে চলছে। অর্থাৎ বলা যায় যে রোয়ানুর যে প্রভাব, গতকাল যে তাণ্ডব, সেই তাণ্ডব কাটিয়ে নগরবাসী আবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। বিশেষ করে উপকূলীয় যে এলাকাগুলো রয়েছে সেই উপকূলীয় এলাকার যে তাণ্ডব লীলা, সেই তাণ্ডব লীলার পর বেঁচে যাওয়া মানুষগুলো আবারও তারা স্বাভাবিক জীবনে ফিরতে চায় এবং তারা তাদের জীবনযাত্রা, সেই জীবনযাত্রা স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনতে চায়। আমরা দেখেছি যেসব ধ্বংসস্তূপ ছিল বিভিন্ন এলাকা, বিশেষ করে যে উপকূলবর্তী এলাকাগুলোতে, সে উপকূলবর্তী এলাকার মানুষজন আবার তাদের ভেঙে যাওয়া ঘর বাড়িগুলো আবারও মেরামতের চেষ্টা করতে হবে। একটি কথা তারা বলছে, তারা কিন্তু অনেকটা অপ্রস্তুত ছিল এই ঘূর্ণিঝড় সম্পর্কে, কারণ ঘূর্ণিঝড়টা আঘাত হানার কথা বিকেলবেলা, এটা কিন্তু সকাল থেকে
থেকে আঘাত হানতে শুরু করে তাদের তেমন প্রস্তুতি ছিল না, যে কারণে তাদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে পড়েছে। যেমন পতেঙ্গা যে সমুদ্র সৈকত এলাকার যে ব্যবসায়ীরা রয়েছে সেখানে প্রায় 600 দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীরা দাবি করে তাদের প্রায় 10 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। অপরদিকে আশপাশে যে লালদিয়া চর, বিজয়নগর যে এলাকাটি, সেই এলাকা কিন্তু বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে পানি ঢুকে পড়েছে লোকালয়ের মধ্যে, সেখানে মানুষ জলবদ্ধ অবস্থা রয়েছে, তারাও ক্ষতির মুখে পড়েছে। এবং উত্তর চট্টগ্রামের যে সীতাকুণ্ড উপকূলীয় এলাকা রয়েছে সেখানেও একই অবস্থা। এছাড়া আমরা জানি যে সন্দ্বীপ যে দ্বীপ এলাকা, সেই সন্দ্বীপে যে এলাকাটি রয়েছে সেই এলাকায় কিন্তু আমরা পানি জলবদ্ধতা হওয়ার খবর পেয়েছি। বিশেষ করে স্থানীয় যে মেয়র রয়েছেন পৌরসভা মেয়র জাফরুল্লাহ টিটু, তিনি আমাদেরকে জানিয়েছেন কিছু কিছু এলাকায় বেড়িবাঁধ ভেঙে গেছে এবং পানি প্রবেশ করেছে, সে কারণে কিছু জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে তারা চেষ্টা করছেন দুর্যোগ কাটিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য। আমরা কথা বলেছিলাম চট্টগ্রামের জেলা প্রশাসকের সাথে, তিনি বলেছেন ক্ষতিগ্রস্ত এলাকাগুলো তারা পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণের পর এবং এমনকি ত্রাণ সাহায্য তারা দেওয়ার চেষ্টা করছেন। তো এখন পর্যন্ত মৌসুমে আমার কাছে এই ছিল চট্টগ্রামের যে স্বাভাবিক জীবন যাতে ফিরে আসছে তার সর্বশেষ। দর্শক, ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাব কাটিয়ে আজ থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রামের বন্দর এলাকার কার্যক্রম। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কমল দে। এদিকে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে চট্টগ্রামের বাঁশখালীতে 9 জনের মৃত্যু হয়েছে। এখনো পানির নিচে তলিয়ে রয়েছে উপজেলার বিস্তীর্ণ এলাকা। দর্শক, এই মুহূর্তে বাঁশখালীতে আছেন আমাদের সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ। ধন্যবাদ পারমিতা। আমরা এখন আছি চট্টগ্রামের এই যে বাঁশখালী যে বেড়িবাঁধ এলাকা রয়েছে সেই বেড়িবাঁধ এলাকায়, এবং এই বেড়িবাঁধ এলাকায় এসে আমরা যে দেখতে পেয়েছি এখন হচ্ছে জোয়ারের সময়, আর জোয়ারের সময় কিন্তু পানির প্রচন্ড স্রোত রয়েছে এবং গতকাল এখানে প্রায় 9 থেকে 10 ফিট উচ্চতায় জলোচ্ছ্বাস হয়েছে বলে জানিয়েছে এই বেড়িবাঁধ এলাকায় যারা রয়েছে তারা। আর এই বেড়িবাঁধ এলাকায় আসলে না আসলে একটি বিষয় বোঝা যাবে না যে এখানে কি ধরনের তাণ্ডব চালিয়েছে এখানকার যারা লোকজন রয়েছে তারা। এখানে সবাই কিন্তু প্রচুর যারা ঘর বাড়ি রয়েছে সবগুলোই কিন্তু ভাসিয়ে নিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সাইক্লোন সেন্টারটি রয়েছে এই সাইক্লোন সেন্টারটিতেও কিন্তু পানি নিমজ্জিত। এছাড়া এর পাশে যে মাদ্রাসাটি রয়েছে সেই মাদ্রাসায় কিন্তু ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে। শুধু এই বেড়িবাঁধ এলাকা নয়, আমরা অন্যান্য যেসব এই বাঁশখালীর বিভিন্ন এলাকায় দেখেছি প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু এখন পানিবন্দী রয়েছে। সেক্ষেত্রে তারা অভিযোগ করে বলেছেন সরকারের পক্ষ থেকে তারা কিন্তু কোনো ধরনের সাহায্য সহযোগিতা তারা পায়নি এখনো পর্যন্ত। সেক্ষেত্রে তারা বলছে গতকাল যেহেতু আবহাওয়া অফিস থেকে বলা হয়েছিল 3 থেকে 4 ফিট জলোচ্ছ্বাস হবে, সেক্ষেত্রে তারা কিন্তু এখানে অবস্থান করছিল, সেক্ষেত্রে কোনো ধরনের মালামাল কিন্তু সরায়নি। কিন্তু যখন সন্ধ্যায় আঘাত হানার কথা ছিল, কিন্তু যখন 12টার মধ্যে এই ঘূর্ণিঝড়টি আঘাত হানে সেক্ষেত্রে সেটি প্রবলভাবে বেড়িবাঁধ এলাকায় যে লোকজন রয়েছে তাদের উপর আছড়ে পড়ে। সেক্ষেত্রে কিন্তু বাঁশখালীতে সর্বোচ্চ এখনো পর্যন্ত আমরা যতটুকু জানি 9 জন মানুষ মারা গেছে। সেক্ষেত্রে অন্যান্য যারা রয়েছে তারা এখনো প্রায় বিভিন্ন জন নিখোঁজ রয়েছে। আমরা বেশ কিছু লোকজনের সাথে কথা বলেছিলাম, কেউ তাদের সন্তানদের খুঁজে পাচ্ছে না, এখানে যারা ঘরে ছিল কেউ তারা তাদের মাকে খুঁজে পাচ্ছে না। তো এখনো পর্যন্ত এখানে এসে আমরা দেখতে পেয়েছি প্রতিটি জায়গায় কিন্তু ঘূর্ণিঝড় রোয়ানুর তাণ্ডবের চিত্র এখানে রয়েছে। সেক্ষেত্রে আমরা গন্ডামারায় গিয়েছিলাম বাঁশখালীর, আমরা এখানে অন্যান্য যে রাইছড়া এলাকা রয়েছে, পেনিয়া বাজার এলাকা রয়েছে, সব জায়গায় গিয়েছি। সব জায়গায় কিন্তু পেমাশিয়ার বাজার রয়েছে, সব জায়গায় কিন্তু একই অবস্থা। এখনো পর্যন্ত এখানে কোনো ধরনের ত্রাণ বা সহায়তা আসেনি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এলাকাটি রয়েছে এটিও কিন্তু এখানে একসময় ঘর বাড়ি ছিল, কিন্তু এখন তার কোনো ছিটে ফোটাও নেই। সেক্ষেত্রে পুরোপুরি এলাকাটি এখন ভেসে গেছে, ঘরবাড়ি যা রয়েছে তা কিন্তু পানির নিচে রয়েছে। তো সেক্ষেত্রে এখানকার এলাকাবাসীরা বলছেন যেহেতু তারা অনেকটা মানবেতর জীবন কাটাচ্ছে, সরকারের পক্ষ থেকে তাদেরকে যদি কিছুটা সাহায্য সহযোগিতা করা হয় তাহলে তারা আবার তাদের ঘরগুলো তুলতে পারবে। আবার জীবন যে যুদ্ধ রয়েছে, তাদের এই যে উপকূলীয় যারা মানুষ রয়েছে তারা জীবন যুদ্ধ করে অন্তত তাদের ঘরগুলো তারা তুলতে পারবে। তাই কি সরকারের পক্ষ থেকে অন্তত কিছুটা সাহায্য সহযোগিতা পাওয়ার আশা তারা করেছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের বাঁশখালীর বেড়িবাঁধ এলাকা থেকে সর্বশেষ খবর। ফাহমিদা। দর্শক, ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে চট্টগ্রামের বাঁশখালীতে 9 জনের মৃত্যু হয়েছে। আজকের পরিস্থিতি, সেখানকার আজকে কি পরিস্থিতি রয়েছে সে বিষয়ে আমরা জানছিলাম সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাসের কাছ থেকে। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লন্ডভন্ড হয়ে গেছে হাজারো কাঁচা ঘরবাড়ি, দুমড়ে মুচড়ে পড়েছে অসংখ্য গাছপালা, তলিয়ে গেছে ফসলের মাঠ। রবি শস্যের ক্ষতি হয় বিপাকে পড়েছেন কৃষকরা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন। এই ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ছাড়াও ভোলার বেশ কিছু এলাকায় রোববার সকাল থেকেই বৃষ্টি হয়েছে। এতে করে দুর্ভোগ বেড়েছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের। ঘরবাড়ি হারিয়ে অনেকেই আশ্রয় কেন্দ্রে, আবার অনেকেই খোলা আকাশের নিচে অবস্থান করছেন। দেখা দিয়েছে খাদ্য সংকট। আমরা আজকে কষ্টে 3 বেলা না খাই আমরা নুরিয়া স্কুল আইছি পোলা ফাইন লয়া। আমাদের ঘর বাড়ি পড়ে যাওয়ার পরে আশ্রয় কেন্দ্র আইছি, কিন্তু কোনো নেতা বা কেউ আসি আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই, কোনো আমাদের সাহায্য সহযোগিতা করে নাই। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে পটুয়াখালীর সদর, রাঙাবালী, কলাপাড়া, গলাচিপা ও দশমিনা উপজেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রচণ্ড বৃষ্টিতে মরিচ, বাদাম, মিষ্টি আলু ও মুগ ডাল সহ রবি শস্য তলিয়ে গেছে। এই অবস্থায় পরিবার নিয়ে ভবিষ্যতের কথা ভেবে চিন্তিত কৃষকরা। ঘূর্ণিঝড়ের রোয়ানের কারণে আমার বৃষ্টিতে মরিচ, বাদাম এবং মুগ ডাল যা কিছু দিচ্ছি সবকিছু তলাই গেছে। আমার এবছর যে খোরাক হইবে না। ঘূর্ণিঝড়ে বরিশালের সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে তলিয়ে গেছে ফসলের মাঠ। ঝড়ের তোড়ে নুয়ে পড়েছে গাছপালা। এছাড়া হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার গাছের চারা সব ফসল নষ্ট হয়ে গেছে, আর গাছপালা অনেক বহুত নষ্ট হয়েছে। অনেক গাছপালা এবং ফসল ফলাদি নষ্ট হয়ে গেছে, পানিতে তলে গেছে। শনিবারের ভারী বৃষ্টিতে বরগুনার বিষখালী ও পায়রা নদীর পানি 5 থেকে 6 ফুট বেড়ে পাথরঘাটা উপজেলার কাকচিড়া, বামনা উপজেলার রামনা ও তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকায় বাঁধ ভেঙে গেছে। এতে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বাড়লে গ্রামের পর গ্রাম প্লাবিত হবার আশঙ্কা দেখা দিয়েছে। ইসমা জাহান, সময় সংবাদ। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাব কাটিয়ে বরিশালে নৌ চলাচল স্বাভাবিক হয়েছে। দর্শক, এই মুহূর্তে বরিশাল নদী বন্দরে আছেন সহকর্মী ফিরদৌস সোহাগ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফিরদৌস। ফাহমিদা, আপনাকে ধন্যবাদ। আমি দাঁড়িয়ে আছি বরিশালের নদীবন্দর এলাকায়। আজ সকাল থেকে কিন্তু লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। ছোট বড় সব ধরনের লঞ্চ কিন্তু চলাচল শুরু হয়েছে। সকাল থেকে এ পর্যন্ত দুপুর 12টা পর্যন্ত 14টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে বরিশাল থেকে চলে গেছে। এছাড়া গতকালকে যে লঞ্চগুলো ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা করেছিল সেগুলো কিন্তু ঠিকঠাক সময় মতো বরিশালে খুব ভোরে এসে যে সময় যে লঞ্চটি পৌঁছানোর কথা সেটি কিন্তু সেই সময় এসে পৌঁছেছে। এছাড়া আমরা জানতে পেরেছি যে বরিশাল নদীবন্দর থেকে গতকাল বিকেলে যে লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল সেগুলো যাত্রা ঠিকঠাক মতো যাত্রা করেছে এবং সেগুলো ঢাকায় ঠিকঠাক সময় মতো যে পৌঁছেছে। একটু জানিয়ে দিতে চাই দর্শকদের উদ্দেশ্যে যে আজকে ভোর 5টার সময় সুপারসনিক 5 নামে একটি লঞ্চ ভোলার উদ্দেশ্যে রওনা করেছে বরিশাল নদীবন্দর থেকে। 5:40 পারিজাত, 6টায় সোনালী, চরকর্মী লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাত্রা করেছে। 6টার সময় হায়াত নামে আরেকটি লঞ্চ গেছে বাহেরচরের উদ্দেশ্যে। 6টার সময় মিলন নামে একটি লঞ্চ গেছে ভোলার উদ্দেশ্যে। 7টায় সঞ্চিতা নামে একটি লঞ্চ গেছে ইলিশার উদ্দেশ্যে। 7টায় মেঘদূত 1 নামে একটি লঞ্চ গেছে ভোলার উদ্দেশ্যে। 8টায় সাইপ্রাস নামে একটি লঞ্চ গেছে ভোলার উদ্দেশ্যে। 8টায় আরো একটি লঞ্চ গেছে মৌসুমী পাতারহাটের উদ্দেশ্যে বরিশালের। 9টার সময় মনির নামে 3টি, মনির, তাজ এবং আওলাদ নামে 3টি লঞ্চ ভোলার উদ্দেশ্যে গেছে। 11টার সময় সুপারসনিক 4 নামে একটি লঞ্চ পাতারহাটের উদ্দেশ্যে গেছে। এছাড়া এইমাত্র কিছুক্ষণ আগে 12টার সময় সোহাগী নামে একটি লঞ্চ ভোলার উদ্দেশ্যে বরিশাল থেকে যাত্রা করেছে। আমরা কথা বলেছিলাম বরিশালের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সাথে। তিনি কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছেন যে গতকাল ঘূর্ণিঝড়ের রোয়ানির যতটুকু প্রভাব বরিশালে পড়েছে তাতে খুব একটা ক্ষয়ক্ষতির খবর তার কাছে নেই। তবে তিনি আমাদেরকে একটা জিনিস বলেছেন যে 2000-এর মতো মানে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আংশিকভাবে। এছাড়া 600 কাঁচা ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা, ফসলি জমি কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। হিজলা, মুলাদি এবং মেহেন্দিগঞ্জ বরিশালের নদী বেষ্টিত 3টি এলাকার নিচু নদী তীরবর্তী যে এলাকাগুলো আছে ঘরবাড়ি সেগুলো 5 থেকে 6 ফুট পানিতে তলিয়ে গিয়েছিল। সেই সব জায়গায় কিন্তু ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বরিশালের জেলা প্রশাসক, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, তিনি আমাকে জানিয়েছেন কিছুক্ষণ আগে যে প্রত্যেকটা উপজেলায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য 4 টন করে চাল বরাদ্দ করা হয়েছে এবং সেগুলো দেওয়ার পরে আরো যদি কেউ ক্ষতিগ্রস্ত থাকেন তাদেরকে তাদের জন্য প্রয়োজন হলে অবশ্যই বরাদ্দ করা হবে। এছাড়া বরিশালে আজকে কিন্তু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তবে বরিশাল নদীবন্দরের জন্য এখন পর্যন্ত মাত্র 1 নং সংকেত রয়েছে। তো এই পর্যায়ে আমরা যেটা বলতে চাই যে বরিশালের যে সার্বিক পরিস্থিতি
পরিস্থিতি এবার ঘূর্ণিঝড়ের কারণে সেটি তুলনামূলক অনেক ক্ষয়ক্ষতির পরিমাণ খুব কম। এই তথ্যটি আমাকে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। এই ছিল মোটামুটি বরিশালের ঘূর্ণিঝড় এবং নৌযান চলাচল সংক্রান্ত সর্বশেষ। ফাহমিদা। দর্শক, ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাব কাটিয়ে উঠে আসলে বরিশাল নদী বন্দরে নৌ চলাচল আজ থেকে স্বাভাবিক হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন বরিশাল নদী বন্দর থেকে সহকর্মী ফিরদাউস সোহাগ। এদিকে ঘূর্ণিঝড় রোয়ানুর পর ঢাকা সহ দেশের অন্যান্য জেলায় ভারী বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই, তবে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। সকালে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান সাংবাদিকদের কথা জানান। এছাড়াও উপকূলীয় এলাকায় এখনও 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। ওখানে মাঝে মাঝে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে, ফলে সাগরে এখন আমরা 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলিয়েছি। বাংলাদেশের যে 3-4টা বন্দর আছে, বন্দরগুলোকে এবং সাগরে যে মাছ ধরার নৌকা ট্রলার আছে তাদেরকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেতের মাধ্যমে রেখেছি। মাঝে মাঝে রোদ আসবে, মাঝে মাঝে মেঘ আসবে, হয়তো এর মধ্য থেকে হালকা কিছু বৃষ্টি পড়তে পারে, মানে তো বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করতে হলে নিরক্ষরমুক্ত দেশ করতে হবে। এ কারণেই আওয়ামী লীগ সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অনেক মেধা বিকাশের সুযোগ করে দিতে পারলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারবে এই শিক্ষার্থীরা। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষাকে ছড়িয়ে দেওয়া, এটাই আমাদের লক্ষ্য। যেমন আমাদের পাহাড়ি দুর্গম অঞ্চল আছে, চরাঞ্চল আছে, বিভিন্ন গ্রামে গঞ্জে যেখানে হয়তো যাতায়াত এত সহজ না, সেই ধরনেরও জায়গা আছে। প্রত্যেক জায়গায় যাতে শিক্ষার আলো জ্বালা যায় সেদিকে লক্ষ্য রেখেই আমরা পদক্ষেপ নিচ্ছি। প্রত্যেককে মন দিয়ে পড়াশোনা করতে হবে, কারণ লেখাপড়া বড় সম্পদ। এই একটা সম্পদ কেউ কেড়ে নিতে পারবে না। বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত যে কোনো সময় হারাতে পারে মানুষ, কিন্তু জ্ঞানকে হারায় না। জ্ঞান অর্জন করলে সেই জ্ঞানটাই হয় শক্তি। এই কথাটা সবসময় আমি এবং আমার ছোট বোন রেহান আমাদের ছেলে মেয়েদেরকে বলেছি, এখন নাতিপুতিদেরও তাই বলি। এখন তো যারা তখন আমাদের নাতিপুতিরই বয়সে, কাজেই আমি এটাই বলবো তাদেরকেও যে জ্ঞানটাই হচ্ছে, শিক্ষাটাই হচ্ছে সবথেকে বড় সম্পদ। আমাদের কাজ হচ্ছে সুযোগ সৃষ্টি করে দেওয়া, আমরা করে দিচ্ছি, কিন্তু সকলকে মন দিয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে, দেশকে গড়ে তুলতে হবে। জাতির পিতা যে সোনার বাংলা গড়া সোনার ছেলে মেয়ে চেয়েছিলেন, এই তো আমার সোনার ছেলে মেয়ে সবাই, এই সোনার ছেলে মেয়েরাই তো দেশকে এগিয়ে নিয়ে যাবে। সময় সংবাদে আরো থাকছে, ভরা মৌসুমে ইলিশের দেখা নেই সাগরে, কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার জেলে। পানির লবণাক্ততা বাড়ায় কারণ বলছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের কারণে ঋতু বৈচিত্র্য হারাচ্ছে প্রকৃতি। এ কারণে ঘূর্ণিঝড়, খরা আর জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটছে অনেক বেশি। এ ধরনের দুর্যোগ মোকাবেলায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ জলবায়ু বিশেষজ্ঞদের। আবহাওয়া অধিদপ্তরের দাবি, দুর্যোগ, প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা আরও আধুনিক করা হয়েছে। তানিন মেহেদির রিপোর্ট। ভৌগোলিক অবস্থানের কারণে প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বাংলাদেশ। দেশের উপকূলীয় জেলায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের ফলে ব্যাপক প্রাণহানি ঘটছে। সাম্প্রতিক সময়ের ঘূর্ণিঝড় সিডর, আইলা, কোমেন ও শনিবারের রোয়ানুর কারণে প্রাণহানি ছাড়াও ভিটেমাটি ও সহায় সম্বল হারিয়েছেন অসংখ্য মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে প্রাকৃতিক দুর্যোগ বাড়ার পাশাপাশি ঋতু বৈচিত্র্য হারাচ্ছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সাইক্লোনের যে সম্পর্ক, সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন সাইক্লোনকে তৈরি করে না, কিন্তু যেটা করে সেটা হচ্ছে যে সাইক্লোনের যে তীব্রতা সেটাকে আরো তীব্রতর করে এবং ঘনিষ্ঠতা, কত তাড়াতাড়ি কয়টা সাইক্লোন হচ্ছে সেটার নম্বরটাকে বাড়িয়ে দেয়। আমাদের কৃষি জমি কমছে, গাছপালা, নতুন গাছপালা কম হচ্ছে। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থার আধুনিকায়নের তাগিদ বিশেষজ্ঞদের। আর আবহাওয়া অধিদপ্তর দাবি করছে, পূর্বাভাস ব্যবস্থার আধুনিকায়ন করায় প্রাণহানির সংখ্যা আগের তুলনায় অনেক কমেছে। প্রযুক্তিগত পরিবর্তন ঘটছে, আমরা সেগুলি ব্যবহার করছি। এখন থেকে 20 বছর আগে আমরা ঘূর্ণিঝড় পূর্বাভাসে যে প্রচেষ্টাটি ছিল তার চেয়ে অনেক উন্নত হয়েছে। আগে হয়তো দেখা যেত মাত্র
6 ঘন্টা আগে বলতে পারছি, 7 ঘন্টা আগে বলতে পারছি, সেটিকে আমরা বাড়িয়ে নিয়ে এখন 18 ঘন্টা, 20 ঘন্টা, কোনো সময় আমরা 5 দিন আগে পর্যন্ত আমরা পূর্বাভাসটি প্রদান করতে পারছি। এ ধরনের দুর্যোগ মোকাবেলায় জনগণকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছরের মতো এবারও বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কায় রাজধানীবাসী। খাল ও ড্রেনগুলো বর্জ্যমুক্ত করা না গেলে এ সমস্যার সমাধানে সম্ভব নয় বলে মত তাদের। তবে এবার জলাবদ্ধতার সমস্যা নিরসনে সমন্বিত উদ্যোগ নিয়েছে ঢাকা ওয়াসা ও সিটি কর্পোরেশন। তাই এবার তাদের আশা জলজটের ভোগান্তি অনেকটাই কমে আসবে নগরবাসীর। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয় রাজধানীর প্রায় সব এলাকায়। মূল সড়ক বা উঁচু জায়গা থেকে অল্প সময়ে পানি নিষ্কাশন সম্ভব হলেও তুলনামূলক নিচু স্থানে বৃষ্টি মানেই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। এবছরও বর্ষায় আতঙ্কে আছেন অনেক নগরবাসী। তাই সিটি কর্পোরেশন বা ওয়াসার পদক্ষেপের বাইরেও নিজস্ব উদ্যোগে চলছে ড্রেন পরিষ্কারের কাজ। হ্যাঁ, আতঙ্ক কি, 1 কমার পানি হয়, এদিকে হাঁটা যায় না, 4 দিন 5 দিন পরে পানি আসতে নালা যায়। এই পর্যন্ত পানি হয়েছে গেছে বার বাড়িওয়ালা থাকাতে আমরা উপরে গেছি মাল জিনিস নিয়ে, বাচ্চা পোলাপান নিয়ে। এবার তো বাড়িওয়ালা না, এবার আমরা কোথায় যাব? সংশ্লিষ্টরা বলছেন, খাল ও ড্রেন দিয়ে দ্রুত পানি সরতে না পারায় জলাবদ্ধতা তৈরি হয়। কর্তৃপক্ষের দাবি, নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলায় খালগুলোতে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে খাল ও ড্রেন নিয়মিত পরিষ্কার করেও সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। আমরা একদিকটা পরিষ্কার করি, জনগণ একদিনটা ফেলায়। ওয়াসার যারা কর্মকর্তা আছে তাদেরকে আমি সমন্বয় করার চেষ্টা করছি। যখন বৃষ্টি হয়, বৃষ্টির সাথে সাথে যে আমাদের ইগুলো আছে, সুইচগুলো আছে, এগুলো যাতে অন করা হয় এবং পানিটা যাতে ঠিক মতো আমাদের যেখানে যাওয়ার চলে যায়, তাহলে কিন্তু পানিটা জমে থাকবে না। ঢাকা ওয়াসা জানায়, বর্ষা মৌসুমকে সামনে রেখে সিটি কর্পোরেশন ও রাজুক সহ 5টি প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করছে। এই বছর আর কি আমরা জলজটের অনেকাংশ কমাতে পারবো। ঢাকা শহরের মধ্যে যে সমস্ত ড্রেনেজ লাইন আছে সেইগুলো হলো 240 কিলোমিটার, আর 60 কিলোমিটার খাল, যা 20টা খালের মধ্যে বিভিন্ন খাল এক এক পর্যায়ে কোনোটা ক্লিনিং করা হচ্ছে, কোনোটা এক্সকাভেশন করা হচ্ছে। স্বল্পমেয়াদী পদক্ষেপে আপাতত দুর্ভোগ কিছুটা কমলেও জলাবদ্ধতা নিরসনে কার্যকর দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়ার দাবি রাজধানীবাসীর। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। আজ পবিত্র শবে বরাত। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য বছরের ফজিলতপূর্ণ রাত হচ্ছে এই লাইলাতুল বরাত বা ভাগ্য রজনী। ইসলামী চিন্তাবিদদের মতে বরকতময় এই রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য রেখেছেন মুক্তি, কল্যাণ ও পাপমোচনের অফুরন্ত সুযোগ। এ রাতেই আল্লাহর নির্দেশে ফেরেশতারা নথিভুক্ত করেন আগামী শবে বরাত পর্যন্ত ভাগ্যের শুভ অশুভ, জীবন মৃত্যু সহ যাবতীয়। মহিমান্বিত এ রাতের পবিত্রতা যাতে কোনোভাবেই নষ্ট না হয় সে ব্যাপারে সচেতন থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। শাবান মাসের 14 তারিখ, আজ শবে বরাত বা ভাগ্য রজনী। যাবতীয় গুনাহ ও পাপের অশুভ পরিণাম থেকে মুক্তি পেতে রহমতের এ রাতে প্রার্থনা করে থাকেন ইসলাম ধর্মাবলম্বীরা। ইসলামী চিন্তাবিদদের মতে এ রাতেই লিপিবদ্ধ করা হয় পরবর্তী 1 বছরের জন্য তকদির বা ভাগ্যের ভালো মন্দ। এই রাতের গুরুত্ব এতটা বেশি যে কুরআনেও এই রাতের কথা উল্লেখ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মাঝে এর গুরুত্ব বর্ণনা করেছেন। রব্বুল আলামিন এই রাতে প্রথম আকাশে এসে ঘোষণা করতে থাকেন, আছে কি কোনো ক্ষমার প্রত্যাশী ব্যক্তি? আমি রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব। আছে কি কোনো রিজিক প্রত্যাশী ব্যক্তি? আছে কি কোনো অভাবগ্রস্ত, বিপদগ্রস্ত? আমি সকলের সমস্ত সমস্যার সমাধান করে দিব। এমনিভাবে ডাকতে থাকেন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত। নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার ও রোজা রাখার মাধ্যমে মুসলিম জাতি দিনটি উদযাপন করেন। দুহাত তুলে পরিবার, আপনজন, সমাজ, রাষ্ট্র সবার জন্য রাতভর দোয়া করেন ধর্মপ্রাণ মুসলমানরা। কিন্তু কোনো অসামাজিক কাজে এ রাতের পবিত্রতা যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা উচিত বলে জানান এই চিন্তাবিদ। ভালো করে স্মরণ রাখতে হবে, আমি কিছু করতে পারি আর না পারি, অন্য মানুষের ইবাদতের বিঘ্ন আমি ঘটাবো না। সেক্ষেত্রে আমি সওয়াবের ভাগী হওয়া তো দূরের কথা, আমি অনেক বেশি অপরাধী হব। পটকা ফুটিয়ে, মাইক চালিয়ে, আতশবাজি এমন কোনো হইচই করা যাবে না যেটা অন্য মানুষের ক্ষতি হয়। চাঁদের হিসেব অনুযায়ী শবে বরাতের 14 বা 15 দিন পর থেকে শুরু হয় সিয়াম সাধনার মাস, পবিত্র মাহে রমজান। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে।
দীর্ঘ এক যুগ পর এফএ কাপ ম্যানচেস্টার ইউনাইটেডের ফাইনালে ক্রিস্টাল প্যালেসকে 2-1 গোলে হারিয়ে 12তম শিরোপা জয়। অসচেতনতা ও সংরক্ষণের অভাবে গত 100 বছরে দেশ থেকে হারিয়ে গেছে প্রায় অর্ধ শতাধিক প্রজাতির প্রাণী। এছাড়াও হুমকির মুখে আছে আরো 201 প্রজাতি। এতে খাদ্যচক্র বিনষ্ট হয়, ভবিষ্যতে মানুষের বেঁচে থাকা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তাই প্রাণীকুল সংরক্ষণের সরকারের সমন্বিত উদ্যোগের দাবি তাদের। শফিক মোহাম্মদের রিপোর্ট। অসংখ্য নদ নদী, খালবিল, জলাভূমি, উপ উষ্ণমণ্ডলীয় অঞ্চলভুক্ত বাংলাদেশে যুগ যুগ ধরে বিচিত্র প্রাণীর সাথে বৈচিত্র্যপূর্ণ পরিবেশে বসবাস করছে মানুষ। এছাড়াও হাওর বাওর, সমতলে ঘাস, দক্ষিণে বঙ্গোপসাগর আর বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন অপরূপে সাজিয়েছে এই দেশকে। প্রকৃতির সাথে আষ্টে পৃষ্ঠে মিশে আছে জীববৈচিত্র্যের 1,55,000 বর্গমাইলের বাংলাদেশ। তবে বহুদিন ধরেই প্রকৃতির স্বাভাবিক নিয়মকে ছাপিয়ে বিচিত্রময় এই প্রকৃতিকে নষ্ট করছে মানুষ। ঢাকাকে ঘিরে রাখা বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু ও তুরাগ দখল করে মাছের স্বাভাবিক বেঁচে থাকা ধ্বংস হয়েছে অনেক আগেই। তেল ট্যাঙ্কার ডুবি ও আগুন লেগে পশু পাখির অভয়াশ্রম সুন্দরবনও আজ হুমকির মুখে। এই অঞ্চলে যে সকল ল্যান্ড গ্রাবাররা আছে তারা একটা বিশাল অংশ নদীর পাশের জায়গাগুলো দখল করে রাখছে। সুপারিগুলো পড়ে যায়, ডাবগুলো, পানি থাকে না ভিতরে। এখন ঢাকার শহরে কোথাও পুকুর খুঁজে পাবেন না, কিন্তু বড় বড় অট্টালিকা গড়ে উঠেছে। প্রকৃতির উপর আমাদের কন্ট্রোল নাই, কিন্তু আমাদের অ্যাটিটিউড, আমাদের আচরণবিধির উপর আমাদের কন্ট্রোল আছে। বাংলাপিডিয়ার সবশেষ সংযোজিত তথ্য মতে বিভিন্ন প্রজাতির প্রাণীর বিপুল সমাহার থাকলেও গত 100 বছরে বিলীন হয়ে গেছে অসংখ্য প্রাণী। চাষ করে, গাছ রোপণ করে বন তৈরি করা হয়েছে। ওয়াইল্ড অ্যানিমালের জন্য যে অভয়ারণ্য সেটি কিন্তু সাংঘাতিকভাবে কমে গেছে। জলবায়ু পরিবর্তন আপনি খাপ খাইয়ে নিতে পারবেন, কিন্তু যে প্রজাতি হারিয়ে যাবে সেটা তার আপনি ফিরে আনতে পারবেন না। এই অবস্থায় খাদ্যচক্র ঠিক রাখতে জীববৈচিত্র্য সংরক্ষণের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। সরকার হিসাবে বলছে প্রায় 16% টোটাল ল্যান্ড হচ্ছে ফরেস্ট, অন্যান্য গবেষণায় বলছে মাত্র 6%। তাহলে বাদ বাকি 10% কই গেল? সো ফরেস্টই যদি না থাকে আমি জীববৈচিত্র্য কিভাবে রক্ষা করব? পৃথিবীর বাস করার অধিকার সমস্ত প্রাণীর কুলের আছে, সমস্ত উদ্ভিদ কুলের আছে। এই বোর্ডটা জাগিয়ে তোলা খুব ইম্পর্টেন্ট আমাদের। পৃথিবীতে অস্তিত্ব সংকটের আগেই প্রাণীকুল রক্ষায় সরকারের সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই সাগরে। মাছ না থাকায় কর্মহীন অলস সময় কাটাচ্ছেন কুয়াকাটা ও মৎস্যবন্দর আলিপুর, মহিপুরের জেলে সহ সংশ্লিষ্ট প্রায় লক্ষাধিক মানুষ। এতে জেলে পরিবারগুলোর দিন কাটছে অর্ধাহারে অনাহারে। মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে সাগরের লবণাক্ত পানি ঢুকে পড়ছে নদীতে, আর তাতে ডিম ছাড়তে না পেরে কমছে ইলিশের সংখ্যা। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেনের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। বৈশাখ মাসে ইলিশের মৌসুম শুরু হয়। গত বছর এই সময় ইলিশে সয়লাভ ছিল বাজার, কিন্তু এবছর একেবারে ইলিশ শূন্য এখানকার মৎস্যবন্দর মহিপুর, আলিপুর। ভরা মৌসুমে মাছ না থাকায় বসে বসে দাদনের টাকা খরচ করছেন জেলেরা। কেউ কেউ জাল বুনে, কেরাম খেলে অলস সময় কাটাচ্ছেন। সাগরে ইলিশ না থাকায় মালিকের কাছ থেকে নেওয়া দাদনের টাকা কিভাবে শোধ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। কোনো মাছ পাই না, অনেক দূরে যাইয়াও তারপরও বোট খালি আইয়া পড়ি। এখন মাছ চলে গেছে গভীর সাগরে। গভীর সাগরে আমাদের বোট যাওয়া সম্ভব না। কোনো মাছ পোনা নাই, কিছু নাই, স্টাফ নিয়ে বাজার নিয়ে আমরা কোনো দিকে যাইতে পারতেছি না। আমরা না খাওয়ার অবস্থায় আছি। কারোর কোনো টাকা নিছি, টাকা দিতে পারি না। তারপর মনে করেন সংসার কি কেটে চলে আল্লাহ পাকি জানে। মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি জানালেন, সাগরে গিয়ে মাছ না পাওয়ায় দিশেহারা জেলেরা। অনেক জায়গায় চর পড়ছে, তাই এই সব কারণেই মাছ গভীর সাগরে চলে যাইতেছে এবং জেলেরা এবং বিশেষ করে আমরা আড়তদাররা অসহায় অবস্থা আছি। জিপিআরএস কর্ডলেসের মাধ্যমে সেই গভীর সমুদ্রে মৎস্য শিকারের জন্য জেলেদের উদ্যোগী করার জন্য সরকারের তরফ থেকে উদ্যোগী হওয়া উচিত। বারবার প্রাকৃতিক দুর্যোগে সাগরের লবণাক্ত পানি নদীতে প্রবেশ করে। এতে ইলিশ মাছ অতিরিক্ত লোনা পানির কারণে ডিম ছাড়তে পারে না বলে জানালেন এই মৎস্য বিশেষজ্ঞ। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় ইলিশ মাছ তার প্রজনন ও ডিম দেওয়ার জন্য যে উপযুক্ত পরিবেশ অল্প লবণাক্ত সেটা পাচ্ছে না। জেলায় জেলে রয়েছে প্রায় 50,000। সাগরে মাছ না থাকায় তাদের পরিবার পরিজন অনেকটা দুর্বিষহ জীবন কাটাচ্ছে। সময় সংবাদ, পটুয়াখালী। নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে লাঞ্ছনার প্রতিবাদে ও সংসদ সদস্য সেলিম ওসমানের বিচারের দাবিতে নিউ ইয়র্কে বিক্ষোভ করেছে সেখানকার মাইনরিটি রাইটস মুভমেন্ট, ঘাতক দালাল নির্মূল কমিটি, গণজাগরণ মঞ্চ, উদীচী ও সম্মিলিত সাংস্কৃতিক জোট।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন নারায়ণগঞ্জের শিক্ষক লাঞ্ছনার ঘটনা সংখ্যালঘু নির্যাতনেরই অংশ। এছাড়া সেলিম ওসমানদের পেছনে হেফাজতে ইসলাম কাজ করছে বলে অভিযোগ করেন তারা। বিক্ষোভে বক্তব্য রাখেন শীতাংশু গুহ, গোপাল সান্যাল, সুব্রত বিশ্বাস ও মিথুন আহমেদ সহ অনেকে। অমর্যাদার পিছনে যারা আছেন তাদের প্রকৃত বিচার চাই এবং যতদিন বিচার না হবে আমরা এই রাজপথে থাকবো। এই বাংলাদেশকে একটি সেকুলার অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসাবে গড়ে তুলুন, নইলে এই শামীম ওসমানদের পিছে এখন হেফাজতরা চলে এসেছে। আপনি হেফাজতকে দমন করুন, আপনি যেভাবে জামাত ইসলামকে দমন করছেন সেভাবে হেফাজতকে দমন করুন। গণসংযোগ আর প্রচার প্রচারণায় জমে উঠেছে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার 10টি ইউনিয়ন। কর্মী সমর্থকদের নিয়ে রাত দিন নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। সমর্থন আদায়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি, তবে ভোটাররা খুঁজছেন যোগ্য প্রার্থী। হারুনুর রশিদের রিপোর্ট। নির্বাচনী প্রচার প্রচারণায় সরগরম ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার 10টি ইউনিয়ন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে রাস্তাঘাট, অলিগলি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রচারণা আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন দেখে শুনে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। রাস্তাঘাট, কালভার্ট যারা করতে পারে তাকে আমরা ভোট দেব। যার ডাকলে কাছে পাওয়া যাবো হেরে ভোট দিব আমরা। এলাকায় যে কাজ কাম ভালো করতে পারবো হেরে আমরা ভোট দিব। অবশ্য নির্বাচনী বৈতরণী পার হতে এলাকার উন্নয়নকেই প্রাধান্য দিচ্ছেন প্রার্থীরা। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, তাই আমি রাস্তাঘাটের উন্নয়নের স্বার্থে কালভার্ট, বক্স কালভার্ট, বিজিবি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সমহারে সমবন্টন করে এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করব। জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি, কিন্তু জনগণের একটি আতঙ্ক রয়েছে সঠিকভাবে ভোট দিতে পারবে কিনা, কারণ রুলিং পার্টির প্রার্থীরা বিভিন্নভাবে ভোটারদেরকে হুমকি দামকি করতেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরপেক্ষভাবে কাজ করছি আমরা, আর কোথাও যদি ওইরকম অনিয়মের খবর পাওয়া যায় বা দৃশ্যমান হয় প্রয়োজন পড়ে আমরা কেন্দ্র বন্ধ করে দেব। 10টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 55 জন, সাধারণ সদস্য পদে 430 জন এবং সংরক্ষিত সদস্য পদে 129 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। দেশের বাইরের খবর। অনুপ্রবেশ ঠেকাতে আগামী 2 বছরের মধ্যে বাংলাদেশের সঙ্গে আসামের সীমান্ত বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যটিতে সদ্য নির্বাচিত বিজেপি নেতা সর্বানন্দ সোনোয়াল। শনিবার দেশটির বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে কথা জানান তিনি। সোনোয়াল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সীমান্ত স্থায়ীভাবে বন্ধ করে দিতে 2 বছর সময় বেঁধে দিয়েছেন। এর সময়ের মধ্যে নদী সীমান্ত সহ আসামের সঙ্গে সীমান্তের পুরো অংশ বন্ধের কার্যক্রম সম্পন্ন করা হবে। চলতি বছরের মধ্যে আসাম সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ হবে বলেও জানান তিনি। এরই মধ্যে যারা আসামে অনুপ্রবেশ করেছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান সোনোয়াল। এবছরের জানুয়ারিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আসামের করিমগঞ্জ জেলার বাংলাদেশ ভারত সীমান্ত পরিদর্শন করেন। সে সময় সীমান্ত স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দিয়েছিলেন তিনি। এফএ কাপের খবর। দীর্ঘ 1 যুগ পর এফএ কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েম্বলিতে ইংল্যান্ডের ঐতিহ্যের লড়াই এফএ কাপের ফাইনালে ক্রিস্টাল প্যালেসকে 2-1 গোলে হারালো রেড ডেভিলরা। এই জয়ে আর্সেনালের রেকর্ডে ভাগ বসালো ইউনাইটেড। 12তম বারের মতো পেল এফএ কাপের ট্রফি স্থান পেল ইউনাইটেড ক্যাবিনেটে। তবে কি এটা আরো একটি প্রত্যাবর্তন, নাকি তিনি ট্রফি দিয়ে শেষ করলেন নিজের ইংল্যান্ড সফর? 90 দশকের শুরুতে এমনই এক শিরোপা জিতে শুরুটা করেছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। লুই ফন হালো করলেন এভাবেই, একই টুর্নামেন্ট প্রতিপক্ষ এক। ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের 3 বছরের আক্ষেপ হতাশার অবসান ঘটিয়ে রেকর্ড 12তম বারের মতো এফএ কাপ চ্যাম্পিয়ন রেড ডেভিলরা ভাগ বসালো আর্সেনালের রেকর্ডে। 2005-2007 না হলেও দানে দানে 3 দানে শিরোপা হাতছাড়া করলেন না ওয়েইন রুনি। সাথে মাইকেল ক্যারিকের সম্ভাব্য শেষ ম্যাচটাও হলো চিরস্মরণীয়। এর আগের দৃশ্যটা কিন্তু এতটা আনন্দের ছিল না এফএ কাপ চ্যাম্পিয়নদের। প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস ম্যাচের শুরু থেকেই পণ করে বসে ছাড় দেয়া হবে না এক ফোঁটাও। একের পর এক আক্রমণে উইলফ্রেড জাহা, ইয়ানিক বোলাসি, ইয়োহান কাবায়ে ব্যতিব্যস্ত রাখেন ক্রিস স্মলিংদের। কিন্তু বিপত্তি হিসেবে দাঁড়িয়ে যান টানা 3 বারের রেড ডেভিল বর্ষসেরা ডেভিড ডিহেয়া।
প্রথমার্ধে মার্শিয়াল র্যাশফোর্ডদের বেশ কটি চেষ্টা বিফলে যায়। দ্বিতীয়ার্ধ যেন সুবিধা করতে পারছিল না কোনো দল। ঠিক তখনই সুপার সাবের ভূমিকায় জেসন পাঞ্চিয়ন। ৭৮ মিনিটে এই ইংলিশের শক্তিশালী শটে পরাস্ত ডেভিড ডিহেয়া। উল্লাসে মাতে অ্যালান পার্ডিউর দল। তার মনেও নিশ্চয়ই ৯০-এর হারের জলজলে স্মৃতি ভাসছিল। সেবার যে তিনি ফুটবলারের ভূমিকায়। ৩ মিনিটের মাথায় এফএ কাপ ফাইনালের নাটকীয়তার আগুনে ঘি ঢালেন হুয়ান মাতা। ফেলানির বাড়ানো বল কাজে লাগিয়ে সমতায় ফেরান দলকে। স্বস্তির নিঃশ্বাস এনে দেন ফনহালকে। নির্ধারিত সময় খেলা ১-১ সমতায় শেষ হয়। অতিরিক্ত সময় যেন ভিন্ন কিছু নিয়েই অপেক্ষা করছিল ইউনাইটেডের জন্য। ১০৫ মিনিটে নিজের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ক্রিস স্মলিং। তবুও হতোদ্যম হয়নি কামব্যাক কিং খ্যাত ওয়েন রুনির দল। ১০ জনের দল নিয়ে বারবার আঘাত হানে প্যালেসের রক্ষণ দুর্গে। ফল আসে ১১০ মিনিটে। অ্যান্তোনিও ভ্যালেন্সিয়ার বাড়ানো বল প্রথম ছোঁয়াতেই জালে পাঠান হেসেল ইনেগার্ড। উল্লাসে মাতে রেড ডেভিলরা। আর ইংলিশ ফুটবলের সফলতম ক্লাবের ইতিহাসে নাম উঠে যায় এই ইংলিশম্যানের। রায়হান মাসুদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি। তলিয়ে গেছে রবি শস্য, ঘুরে দাঁড়ানোর চেষ্টা উপকূলবাসীর। জলবায়ু পরিবর্তনের কারণেই বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। মত বিশেষজ্ঞদের পূর্বাভাস ব্যবস্থা আধুনিকায়ন করায় কমেছে মৃত্যুহার, দাবি আবহাওয়া অধিদপ্তরের। দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। পড়াশোনার প্রতি গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান। এবারও বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা রাজধানীবাসীর। খাল, ড্রেন বর্জ্যমুক্ত করার দাবি। সমস্যা মোকাবেলায় ওয়াসা ও সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগ। এবং দেশ থেকে শত বছরে হারিয়ে গেছে অর্ধ শতাধিক প্রজাতির প্রাণী। হুমকির মুখে আরো ২ শতাধিক। খাদ্যচক্র নষ্ট হয়, বিপন্ন জীববৈচিত্র্য। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।